আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব আমরা। এই চ্যাপ্টারটি বেশ গুরুত্বপূর্ণ। তো এই ডিআইবিবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম ক্লাস আজকে আমাদের হবে। আজকের ক্লাস দেখার পর আপনি জানতে পারবেন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত কী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ারের প্রথম ধাপ কিভাবে করতে হয়। মূলত বেসিক তিনটা ক্লাস আমরা করব। এই তিনটা ক্লাসের পর আমরা অঙ্কে চলে যাব, কারণ অ্যাকাউন্টিংয়ে যদি আপনি ভালো করতে চান তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার না করে সরাসরি অঙ্কে যান তাহলে কিন্তু আপনি অঙ্ক ভালো পারবেন না। যার যত কনসেপ্ট ক্লিয়ার সে তত অঙ্ক ভালো পারবে। এই জন্য আমরা প্রতিটা চ্যাপ্টারের মূলত প্রথম দিকে কনসেপ্ট নিয়ে গুরুত্ব দিই। তো চলুন তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা শুরু করি। মূলত আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বাংলায় যাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে নগদ প্রবাহ বিবরণী বলে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসলে কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোম্পানিদের একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো সারা বছর জুড়ে যেগুলো হয়ে থাকে সেগুলো মূলত লিপিবদ্ধ করে থাকে। অর্থাৎ কোম্পানি এই স্টেটমেন্টের মাধ্যমে কোন কোন খাত থেকে নগদ টাকা আসতেছে এবং কোন কোন খাত থেকে নগদ টাকা চলে যাচ্ছে এগুলোর সব কিছু লিপিবদ্ধ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। আপনারা জানেন কোম্পানি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বছর শেষে তৈরি করে, যেমন ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বুঝতে গেলে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ টার্ম, একটা হচ্ছে হলো ক্যাশ ইনফ্লো আর আরেকটা হচ্ছে হলো ক্যাশ আউটফ্লো। এই দুইটি টার্ম বোঝা খুব গুরুত্বপূর্ণ। আসলে ক্যাশ ইনফ্লো অর্থ বোঝাচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। একটা স্টেটমেন্টে আমরা কি দেখাই? ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দেখাই। ক্যাশ ইনফ্লোতে আমরা বলতেছি নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ নগদ টাকা যখন ব্যবসা প্রতিষ্ঠানে আসবে সেটাকে আমরা বলতেছি ক্যাশ ইনফ্লো। আর যেটা ক্যাশ আউটফ্লো বাংলাতে যেটাকে বলে নগদ বহিঃপ্রবাহ, নগদ টাকা যখন চলে যাবে সেটাকে আমরা বলতেছি ক্যাশ আউটফ্লো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত দুইভাবে করা যায় ব্যাংকার বন্ধু, একটা হলো ইনডিরেক্ট মেথড আর একটা হলো ডিরেক্ট মেথড। তো আমাদের পরীক্ষাতে বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে বলে ইনডিরেক্ট মেথডে। তো এই জন্য আমরা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে করতে হয় সেটা শিখব। এরপর আসুন পার্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেশ কিছু পার্ট আছে। IAS 7 যেটাকে বলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IAS 7 ওরা বলে দিয়েছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন আপনি প্রস্তুত করবেন তখন তিনটা অংশ থেকে আপনার এই নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ দেখাতে হবে। তো সেই তিনটা অংশ কি বা তিনটা খাতগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমটা বলতেছে এরা আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অপারেটিং অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেটা বলে বাংলায় পরিচালন কার্যাবলী। আরেকটা থাকতে হবে ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যাবলী থেকে নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের তথ্য থাকতে হবে। এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যাবলী থেকে আমার ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোর ইনফরমেশন থাকতে হবে। আমরা একটু যদি ব্যাংকার বন্ধু এই দিকে তাকাই, এটা মনে করেন আপনার একটা টাকার ব্যাগ, হ্যাঁ। তো এখানে এই ক্যাশ ইনফ্লো এইভাবে বুঝাইছে, আমরা এখানে টাকা ইন করে আর ক্যাশ আউটফ্লো মানে টাকা আউট করে। ও এতে আমরা বুঝাইছি অপারেটিং অ্যাক্টিভিটিস, এতে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস সংক্ষেপে লিখছি, আই এতে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সংক্ষিপ্ত রূপ। তো যখন এই অপারেটিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এই তিনটা থেকে এই টাকার ব্যাগে ক্যাশ ইনফ্লো করে, অর্থাৎ টাকা ঢোকে। আবার এই তিনটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে কি করে? টাকা বের হয়ে যায়, যেটাকে আমরা বলছি ক্যাশ আউটফ্লো এবং অপারেটিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তার মানে এই তিনটা কার্যাবলী থেকে আমার ক্যাশ ইন হবে এবং ক্যাশ আউট হবে, যেটা কিনা আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাতে হবে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গেলে আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, একটা হলো ইনকাম স্টেটমেন্ট আর একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্ট যেটা ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট আপনারা অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল সার্ভিসেস ফার্স্ট পার্টে করে আসছেন। তো সেখানে আয় বিবরণী এবং এই নগদ প্রবাহ বিবরণীর মূল পার্থক্যটা কি এটা একটু আপনার কনসেপ্টটা থাকা দরকার। আমরা হলো আয় বিবরণীতে বা ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয় লিপিবদ্ধ করি এবং সেখান থেকে কি করি? প্রফিট নির্ধারণ করি। তো যখন আমরা আয় এবং ব্যয় নির্ধারণ করি, এই বছরের
যতগুলো আয় হয়েছে এবং এই বছরের যতগুলো ব্যয় হয়েছে, তখন আমরা আমাদের আয়টা নগদে যেটা হয়েছে সেটা তো লিখি, তার সাথে কি হয় বাকিতে যেটা হয় সেটাও লিখি। অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট কি করে, বকেয়া পদ্ধতি ফলো করে। ধরে নেন আপনি একটা কোনো পণ্য বিক্রয় করছেন, তাহলে ওই পণ্য বিক্রয় করলে আপনি এই পণ্যটা বিক্রি কি হতে পারে, ধারেও হতে পারে অথবা নগদে বিক্রয় হতে পারে। তাহলে আপনি ধারে বিক্রয় যদি করেন তাহলে সেক্ষেত্রে যে আয়টা হয়েছে আপনার নগদ টাকা আসেনি যদিও, কিন্তু তারপরে আপনি কি করেন ইনকাম স্টেটমেন্টে সেটা লিপিবদ্ধ করেন। কিন্তু নগদ প্রবাহ বিবরণী বলতেছে যে আমরা যখন পণ্যটা ধারে বিক্রি করছি, অর্থাৎ এখানে আমার আয় হয়েছে কিন্তু এই আয়টা তো আমার নগদে হয় নাই, তাহলে আমি এই জিনিসটা লিপিবদ্ধ করব না। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্টের মূল পার্থক্যটা হলো ইনকাম স্টেটমেন্ট আয় অথবা ব্যয় নগদ কিংবা বাকি হোক সবগুলোই লিপিবদ্ধ করে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করবে, এখানে বকেয়া লেনদেন লিপিবদ্ধ করবে না। এবার আমরা এখানে তিনটা অ্যাক্টিভিটিস আছে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আজকে মূলত আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো হয় এবং অপারেটিং অ্যাক্টিভিটিসটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিভাবে দেখাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ক্লাসে আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব এবং তৃতীয় ক্লাসে আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। আজকে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার পর একটা প্র্যাকটিক্যাল অঙ্ক অপারেটিং অ্যাক্টিভিটিস রিলেটেড সেটি সলিউশন করব। তো চলুন তাহলে আমরা এরপরে অপারেটিং অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে শুরু করি। প্রিয় ব্যাংকার বন্ধু, এবার আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর নমুনা ছকটা কি সেটা মূলত আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের এই ধরনের অঙ্ক করতে বলবে তখন একটা কোম্পানির নাম থাকবে প্রশ্নে, সেই কোম্পানির নাম লিখব। আমরা এখানে নমুনাতে ইউনিলিভার কোম্পানি লিমিটেড নাম লিখেছি। এরপর আমরা এটা যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি এখানে লিখে দিব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেটে আমরা যে মেথডে অঙ্ক করব সেই মেথডে উল্লেখ করে দেব। যেহেতু আমরা ইনডিরেক্ট মেথডের অঙ্ক শিখব এই জন্য আমরা ব্র্যাকেটে ইনডিরেক্ট মেথড লিখে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2020, তারপর আমাদের যে সাল দেওয়া থাকবে সেটা আমরা লিখে দিতে হবে যে ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, অর্থাৎ 31শে ডিসেম্বরের শেষে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি 2020 সাল, যেই সাল দেওয়া থাকবে সেই সাল আমরা লিখব। তারপর ছকটাতে আমাদের একটা ঘরে লিখতে হবে পার্টিকুলার্স বিবরণী, আর একটা ঘরে লিখতে হবে টাকা, আর একটা ঘরে লিখতে হবে টাকা। যেহেতু আমরা প্রথমেই এটা অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো করছি এই জন্য আমরা এখানে লিখে দিব যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা লেখার পর প্রথমেই আমার প্রশ্নে নেট ইনকাম কোথায় আছে সেটা খুঁজে দেখতে হবে। প্রশ্নে 99% আমাদের নেট ইনকাম দেওয়া থাকবে, তো নেট ইনকাম দেওয়া থাকলে আমরা সরাসরি এখানে এটা লিখে ফেলব। এরপর আমরা যেটা করব যে অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের কিছু সমন্বয় থাকে যে আমাদের এই যে নেট ইনকাম আমাদের আয় বিবরণীতে যে আয়টা দেওয়া ছিল সেটাকে আমাদের কি করতে হবে, নগদে লিপিবদ্ধ করতে হবে, নগদে ট্রান্সফার করতে হবে। সেটার জন্য আমরা কি সমন্বয় করব সেটা দেখতে হবে। প্রশ্নে আমার অবচয় দেখতে হবে, প্রশ্নে আমাদের অবচয় দেওয়াই থাকবে যেটাকে বলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অবচয় খরচ যেটা যদি থাকে সেটাকে আমাদের কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে, প্লাস করতে হবে। সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখব। আমি এখানে বোঝার জন্য জাস্ট এভাবে লিখেছি, এটা আপনাদের কখনো লেখা যাবে না। এরপর আমরা দেখব যে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, আমাদের যে চলতি সম্পদ আছে সেই চলতি সম্পদটা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণত 2টা বছর দেওয়া থাকে, হয় 2015 সালের কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে এবং 2016 সালের কিছু অ্যামাউন্ট দেওয়া থাকবে। তাহলে 2015তে আপনার কারেন্ট অ্যাসেট দেওয়া থাকবে এবং 2016তে কারেন্ট অ্যাসেট দেওয়া থাকবে। 2টা বছরের তুলনা করে আমাকে এই কারেন্ট অ্যাসেট এখানে বাড়ছে নাকি কমছে সেইটা দেখতে হবে। যদি কারেন্ট অ্যাসেট আগের বছরের চেয়ে বেড়ে যায় তাহলে আমাদের এই যে ইনক্রিজ লিখছে, যদি বেড়ে যায় তাহলে আমাদের মাইনাস করতে হবে। আর যদি ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, যদি আমরা 2টা বছরের তুলনা করে দেখি যে আমাদের চলতি সম্পদটা হ্রাস হয়েছে, কমে গেছে, তাহলে তখন আমাদের প্লাস করতে হবে। আপনারা এই যে এটা আমি মাইনাস বলতে আমাদের অ্যাকাউন্টিংয়ের ভাষায় ব্র্যাকেট চিহ্ন মানে কি মাইনাস, সরাসরি মাইনাস লেখা যাবে না, আমাদের যে সংখ্যাটা থাকবে সেটা আমরা ব্র্যাকেট দেবো, তাহলে আমরা মাইনাস ধরে নেব। আর যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে সেটা আমাদের কি করতে হবে, প্লাস করতে হবে। এরপর লায়াবিলিটিসের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কারেন্ট লায়াবিলিটিস প্রশ্নে বের করতে হবে। বের করার পর এই কারেন্ট লায়াবিলিটিসটা 2টা বছরের কম্পারিজন করে বাড়ছে নাকি কমছে। তো যদি কারেন্ট লায়াবিলিটিসের বাড়ে তাহলে সেটা আমরা যোগ করব, আর কারেন্ট লায়াবিলিটিস যদি কমে তাহলে সেটা আমরা বিয়োগ করব।
লায়াবিলিটিস এবং অ্যাসেটের সম্পর্কটা কিন্তু বিপরীতমুখী। দেখেন যে লায়াবিলিটিস বাড়লে আমরা এখানে বাড়াই দিচ্ছি, লায়াবিলিটিস কমে গেলে কমে দিচ্ছি, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে আবার উল্টো হয়। যদি অ্যাসেট বাড়ে তাহলে আমরা মাইনাস করব, আর অ্যাসেট যদি কমে যায় তাহলে প্লাস করব। এরপর আমরা প্রশ্নে দেখব যে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, আমাদের যে ফিক্সড অ্যাসেটটা আছে সেইটা কি বিক্রি করার পর লস হয়েছে নাকি। যদি লস হয় তাহলে আমরা সেটাকে প্লাস করব। আর যদি গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, আমাদের যে ফিক্সড অ্যাসেট আছে, আমাদের ল্যান্ড বা বিল্ডিং আছে, এগুলো থেকে তো আমরা ফিক্সড অ্যাসেট বলি, বা আমাদের মেশিনারি বা ইকুইপমেন্ট, তো এগুলোকে ফিক্সড অ্যাসেট আমরা বিক্রি করার পর যদি আমার লাভ হয়, গেইন হয়, তাহলে আমরা সেটাকে মাইনাস করবো। এই যে ব্র্যাকেটটা আমরা দিয়ে দিচ্ছি মাইনাস। এরপর এইটার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমরা লিখব। তারপর লিখবো যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস অথবা নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা থেকে এটা বিয়োগ করার পর এইটার মান যদি প্লাস ফিগার হয় তাহলে আমরা প্রোভাইডেড লিখব, আর যদি মাইনাস ফিগার হয় তাহলে আমাদের লিখতে হবে নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ টিপস লিখেছি। যেমন দেখেন যে প্রশ্নের নেট ইনকাম নেওয়া না থাকলে যেভাবে বের করতে হবে। আপনার প্রশ্নটা যদি একটু কঠিন করতে চাই, আমরা অনেক সময় ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশনের বিগত বছরের প্রশ্ন যখন করতে গিয়েছি তখন দেখি যে কিছু কিছু অঙ্কে আমাদের নেট ইনকাম দেওয়া থাকে না। তো আমাদের প্রথমেই তো এই ছকটা করতে গেলে কি লাগবে, নেট ইনকাম লাগবে। সেক্ষেত্রে যদি প্রশ্নে নেট ইনকাম না দেওয়া থাকে তখন আপনার একটা ওয়ার্কিং করে নেট ইনকামটা বের করে নিতে হবে। তো এটার সূত্রটা হচ্ছে হলো, প্রথমে প্রশ্নে আপনাকে দেখতে হবে ইন্ডিং রিটেইনড আর্নিংস, অর্থাৎ আপনার সংরক্ষিত আয় সমাপনী, সেইটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপনার প্রশ্নে যেটা ডিভিডেন্ড পেইড মানে লভ্যাংশ প্রদান করছেন সেটার সঙ্গে এটা যোগ দিতে হবে। যোগ দেওয়ার পর যেটা আসবে সেটা নিচে লিখলেন। এখান থেকে আপনার হচ্ছে হলো বিগিনিং রিটেইনড আর্নিংস, প্রারম্ভিক রিটেইন আর্নিং যেটা আছে সেটা মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে হলো আমার নেট ইনকাম। অর্থাৎ এটাকে আপনি যদি একটু বার্গারের প্যাটের সাথে তুলনা করেন, যে দুইটা প্যাটেই তার মাঝখানে একটা জিনিস আছে, তাহলে আমরা কি করব যে ইন্ডিংয়ের সঙ্গে ডিভিডেন্ড পেইড যোগ করব আর বিগিনিংটা বাদ দিব। এভাবে আমরা নেট ইনকাম বের করব। অনেক সময় আমাদের প্রশ্নে ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে না। প্রশ্নে যদি ডেপ্রিসিয়েশন না দেওয়া থাকে, প্রশ্ন কঠিন করতে চাইলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ইন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্রশ্নে পুঞ্জীভূত অপচয় কোথায় আছে, সমাপনী পুঞ্জীভূত অপচয় সেটা আমরা লিখব। এরপর ডেপ্রিসিয়েশন অফ সেলস অ্যাসেটস, আমরা যে সম্পদটা বিক্রি করছি সেটা ডেপ্রিসিয়েশন কত ছিল সেটা আমরা যোগ করব। যোগ করার পর আমরা আমাদের প্রারম্ভিক অবচয় যেটা বিগিনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা বাদ দেবো, বাদ দিলে আমরা পেয়ে যাবো ডেপ্রিসিয়েশন। অর্থাৎ এটার সাথে এটা কিন্তু সেম। দেখেন এখানে ইন্ডিং আছে, এখানেও ইন্ডিং আছে, তারপর লাস্টে বিগিনিং মাইনাস দিছে, এটার ক্ষেত্রেও বিগিনিং রিটেইন আর্নিংস মাইনাস দিয়েছে। তো ইন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কীভাবে বের করতে হবে সেটা আমরা যখন অঙ্কে যাব তখন আপনাদের এই জিনিসটা আরও ক্লিয়ার করবো, আপাতত এখানে ক্লিয়ার করছি না। এবং ডেপ্রিসিয়েশন অফ সেলস অ্যাসেট এটা কীভাবে বের করতে হয় সেটাও আমরা দেখব। এখন আপনারা একটা জিনিস বলতে পারেন ব্যাংকার বন্ধু, যে ডেপ্রিসিয়েশন মানে তো আমরা জানি যে অবচয়, আর অবচয় তো এক ধরনের খরচ, তাহলে মাইনাস, তাহলে এখানে তো আমার তো নগদ টাকা চলে গেছে, সেক্ষেত্রে তো এখানে মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাস না হয়ে আমরা প্লাস করলাম কেন? তো একটা জিনিস খেয়াল করুন ব্যাংকার বন্ধু, ডেপ্রিসিয়েশন আমাদের হচ্ছে হলো এক ধরনের অনগদ লেনদেন। ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝেন, আপনি ধরে নেন আপনার অফিসে একটা কম্পিউটার আছে বা একটা মেশিন আছে বা একটা ট্রাক আছে, তাহলে এটা আমরা যখন ব্যবহার করব তখন 3-4 বছর পর এটার মূল্যটা কি হ্রাস পাবে না? তো যতটুকু মূল্য হ্রাস পায় সেটাকেই তো আমরা অবচয় বলি। অর্থাৎ একটা ট্রাকের আপনি যদি 10 লাখ টাকা দিয়ে কেনেন, 4 বছর পর ট্রাকটা যদি বিক্রয় করতে যান তাহলে কি 10 লাখ টাকায় বিক্রয় করতে পারবেন? কখনোই পারবেন না। ধরে নেন তখন ট্রাকটা আপনি বিক্রি করতে পারছেন 8 লাখ টাকা, তাহলে এই 2 লাখ টাকা যে আপনার ক্ষতি হলো সেটাকে তো আমরা অবচয় বলছি। তো এটাকে আমরা বলতেছি অনগদ লেনদেন, মানে যদিও ক্ষতি হয়েছে বা ব্যয় হয়েছে, কিন্তু এই 2 লক্ষ টাকা যে আমার ক্ষতি হলো, এই 2 লক্ষ টাকা কি বাস্তবে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ চলে গেছে? চলে তো যায়নি। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা আয় বিবরণীতে সাধারণত বা ইনকাম স্টেটমেন্ট করার সময় আমরা যে আইটেমগুলো প্লাস করি সেগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এসে মাইনাস হবে। যেমন দেখেন আপনি ডেপ্রিসিয়েশন বা অবচয় আপনারা যখন ফার্স্ট পার্টে করেছেন আয় বিবরণীতে আয় এবং ব্যয়ে, তো ডেপ্রিসিয়েশনটাকে কি আপনারা দেখাইছেন ওখানে মাইনাস, বিয়োগ দেখাইছেন আর কি ব্যয়ের মধ্যে। কিন্তু আমরা বললাম কি আয় বিবরণীতে যদি মাইনাস থাকে তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সেটা প্লাস হয়ে যাবে, এই জন্য ডেপ্রিসিয়েশন কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এরপর আমরা একটা জিনিস বলতেছি এখানে যে অ্যাসেট
গেইন অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট এবং ডেপ্রিসিয়েশন এর সাথে সম্পর্ক ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বিপরীতমুখী। বিপরীতমুখী বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের এখানে অনেক সময় কোনটা প্লাস কোনটা মাইনাস আপনাদের জন্য ঝামেলা হয়ে যায়। তাহলে আপনি যদি জাস্ট শুধু চিন্তা করেন যে অ্যাসেট এবং গেইন আর যেই লস আছে আর ডেপ্রিসিয়েশন, এটার সম্পর্কটা হচ্ছে হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিপরীতমুখী। তো বিপরীতমুখী কিভাবে বলছে, যে অর্থাৎ বৃদ্ধি পেলে এটা মাইনাস হবে, হ্রাস হলে প্লাস হবে। যেমন দেখেন অ্যাসেট আমরা কি করছি, এখানে বাড়ছে, তাহলে সম্পর্কটা আমরা কি বলতেছি, বিপরীতমুখী। অর্থাৎ বাড়লে কি হবে, মাইনাস হবে, এই যে মাইনাস হয়েছে। তারপর আমরা যেহেতু সম্পদের সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সম্পর্কটা বিপরীতমুখী বলছি, তাহলে কমে গেলে কি হবে, কমে গেলে তো কমে যাওয়ার কথা, কিন্তু যেহেতু সম্পর্কটা বিপরীতমুখী তাহলে কমে গেলে কি হবে, বেড়ে যাবে, তাহলে আমরা কি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। তারপর গেইন অর লস, তাহলে আপনি একটা জিনিস করেন, একটা ফিক্সড অ্যাসেট আপনি যখন বিক্রি করে লাভ করছেন, তাহলে সম্পর্ক যেহেতু আমরা বিপরীতমুখী বলছি, লাভ হলে যোগ হওয়ার কথা, যেহেতু বিপরীতমুখী লাভ হচ্ছে, আমরা কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। এই যে দেখেন মাইনাস করছে। আবার যখন ফিক্সড অ্যাসেটটা সেল করে আপনার কি হয়েছে, লস হয়েছে, তাহলে লস হইলে মাইনাস হওয়ার কথা, কিন্তু যেহেতু বলে দিয়েছি সম্পর্ক বিপরীতমুখী, মাইনাস না হয়ে আমাদের কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, যে আমরা ফিক্সড অ্যাসেট যখন সেল করব, সেল করার পর আমরা লাভ না লস সেটা দেখব, তো এটাও আয় বিবরণীর সাথে সম্পর্কিত। যেমন দেখেন ফিক্সড অ্যাসেট সেল করার পর লাভ হলে আমরা ইনকাম স্টেটমেন্টে কি করতাম, যোগ করতাম, তাহলে ইনকাম স্টেটমেন্টে যোগ করলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। আবার যদি আমরা লস হইতো ফিক্সড অ্যাসেটটা সেল করার পর, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে মাইনাস করতাম, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কী হয়ে যাবে এটা, তাহলে ওখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হয়ে যাবে, এই জন্য প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই সম্পর্কটা মুখে রাখতে পারি, যে অ্যাসেট গেইন অর লস এবং ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে বৃদ্ধি হলে মাইনাস হবে, এই যে মাইনাস দেখাইছে, এবং কমে গেলে কি হবে, প্লাস হবে। অপরদিকে আমরা বলতেছি যে আমাদের লায়াবিলিটিস আছে, এই লায়াবিলিটিসের সম্পর্কটা সমমুখী। সমমুখী মানে ও যদি বাড়ে তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও বাড়বে, যদি লায়াবিলিটিস কমে তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কী করতে হবে, লায়াবিলিটিস মাইনাস করতে হবে। অর্থাৎ লায়াবিলিটির সাথে লায়াবিলিটিস বাড়লে আমরা বলতেছি প্লাস, এবং লায়াবিলিটিস কমে গেলে মাইনাস। আপনি দেখেন এখানে আমরা শখে কিন্তু এই যে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস প্লাস করছি, এবং ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস আমরা যেহেতু বলছি সম্পর্কটা হচ্ছে হলো সমমুখী, এই জন্য কমে গেছে, তাহলে মাইনাস হয়েছে। তাহলে খুব সহজে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটিসের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথমে নেট ইনকাম নিয়ে আসতে হবে। নেট ইনকাম লিখলাম, লেখার পরেই আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো, সেখানে আমাদের প্রশ্নে ডেপ্রিসিয়েশন আসবে। তো ডেপ্রিসিয়েশনটা আমরা কি করব, এখানে যোগ করব। তো যোগ করার পর আর ডেপ্রিসিয়েশন যদি না দেওয়া থাকে তাহলে ওইভাবে আমরা করে ফেলবো। ডেপ্রিসিয়েশনটা করে যোগ করার পর আমাদের দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট, আর একটা হলো কারেন্ট লায়াবিলিটিস। তারপর কারেন্ট অ্যাসেট যদি আমরা পাই, তাহলে কারেন্ট অ্যাসেটের সাথে যেহেতু সম্পর্ক আমরা বলছি বিপরীতমুখী, তাহলে কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে আমরা মাইনাস করে দেব, কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে প্লাস করব। এরপর আমরা দেখব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের সাথে সম্পর্ক সমমুখী, কারেন্ট লায়াবিলিটিস যদি বাড়ে তাহলে বাড়াই দিব, কারেন্ট লায়াবিলিটিস যদি কমে তাহলে মাইনাস করে দিব। এরপর আমরা দেখব যে আমরা যে ফিক্সড অ্যাসেটটা সেল করছি সেটার সাথে সম্পর্ক বিপরীতমুখী। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এরকম ভিডিও ধারাবাহিকভাবে পেতে চাইলে আপনারা নোটিফিকেশন বাটন অন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ইনফরমেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার বিশ্বাস আপনারা ক্লাসটা দেখে মোটামুটি 80% বুঝে গিয়েছেন। আপনারা এই ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা এগুলো নোট করে ফেলবেন। আমরা চাইলে পিডিএফ লিঙ্ক দিতে পারতাম, কিন্তু আসলে পিডিএফে যদি আপনি পান তাহলে আপনি কিন্তু সেগুলো নোট করবেন না। যদি অঙ্কগুলো হাতে কলমে করেন তাহলে কিন্তু আপনার মনে অনেক দিন ধরে থাকবে। এই জন্য আপনার কাজ হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে আপনার খাতায় নোট করে ফেলা। আর আজকে আর নয়, আমরা নেক্সট ক্লাসে এটার উপর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। প্র্যাকটিক্যাল যখন উদাহরণ দিব তখন আপনারা এটার 100% বুঝে যাবেন। আর ওই প্র্যাকটিক্যাল উদাহরণ যখন দিব তখন ওই উদাহরণের সঙ্গে সঙ্গে আপনারা খাতায় সেই অঙ্কটি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্যাশ ফ্লো